তো প্রাচীন সময়ে জ্যোতিষবিজ্ঞানকে দর্শনের একটি প্রাথমিক শাখা হিসেবে পড়াশোনা করানো হতো। তো 16শো শতাব্দীতে টাইকো ব্রাহে অ্যাস্ট্রোনমিকে বিজ্ঞানের গবেষণামূলক একটি শাখা হিসেবে রূপান্তরের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখেন। তার অবদানগুলো ছিল মূলত পরীক্ষামূলকভাবে হাইপোথেসিস গঠন করা। এর সাথে ছিল কিছু টেস্টেড হাইপোথেসিস আছে, সেগুলোর উপরে বিস্তারিত কিছু কাজ। যেমন ধরুন যে আপনি হাইপোথেসিস শব্দটাকে সাধারণ অর্থে কীভাবে বুঝবেন, যেমন ধরুন যে আপনি গাছে প্রতিদিন পানি দেন সময় করে, এবং সেই সময়টা ধরুন যে বিকেলবেলা আপনি 5টার সময় করে প্রতিদিন ওই গাছে পানি দেন। তো সেটা মোটামুটি আপনি 3 মাস ধরে দিচ্ছেন। তো এই 3 মাসের পরে আপনি দেখবেন যে ওই প্রতিদিন গাছে পানি দেওয়ার কারণে গাছটার যে স্বাস্থ্যগত যে দিকটা, তো সেটি বেশ খুব ভালো লাগবে, সেটা ভালো থাকবে, সেটা হচ্ছে অন্যান্য গাছের তুলনায় যেটাতে পানি দেওয়া হয়নি। মানে এই যে একটা পর্যবেক্ষণ আপনি করতেছেন আপনার নিজস্ব একটা ধারণা বা অনুমানের উপরে, এবং সেটা পরীক্ষা করছেন কিসের উপরে ভিত্তি করে, যে পানি দিচ্ছেন গাছে, দিয়ে আপনি তুলনা করে দেখতেছেন। তো এটা হচ্ছে মূলত একটা হাইপোথেসিস, একটা সাধারণ ধারণা। তো টাইকো ব্রাহের যেসব হাইপোথেসিসগুলো ছিল তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে যে গ্রহদের যে গতি সেটার একটা পর্যবেক্ষণমূলক অবস্থা, সে সাথে ধূমকেতুর যে ধর্ম, অর্থাৎ আমাদের যে কমেট, এই কমেটের যে নেচার, সেই নেচারটার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে তিনি পর্যবেক্ষণ করছিলেন। এবং একই সাথে আমরা আরেকটা ধারণা পাই, সেটা হচ্ছে স্টেলার প্যারালাক্স। এই স্টেলার প্যারালাক্সের উপরে তিনি পর্যবেক্ষণ করেছিলেন বিস্তারিতভাবে, এবং সেই সাথে তারাদের যে পরিবর্তনশীলতাটা সেটা নিয়ে তিনি কাজ করেছিলেন। এগুলোর উপরে তিনি মূলত হাইপোথেসিস ভিত্তিক বা পর্যবেক্ষণমূলক যে ফলাফলগুলো সেগুলোর উপর ভিত্তি করে তিনি কিছু মডেল দাঁড় করিয়েছিলেন, এবং সেই সাথে অ্যাস্ট্রোনমিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আছে তার যে হিসাবগত, অর্থাৎ আমাদের যেসব ইনস্ট্রুমেন্টকে কেন্দ্র করে আমরা তারাদের বা আমাদের বহির্জাগতিক যেসব বস্তুগুলো আছে সেগুলোর যে অবস্থা বা তার সার্বিক যে বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, মানে সেটির যে হিসাবগত যে একটা অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসিটা হচ্ছে আমাদেরকে কে দিয়েছিলেন, টাইকো ব্রাহে। তো ব্রাহের যে পর্যবেক্ষণগুলো, মানে সেগুলো হচ্ছে সোলার সিস্টেমকে মানে আধুনিকভাবে বোঝার জন্য মানে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দিয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে অ্যারিস্টটলের সময়টাতে আমরা যে ধরনের ধারণাটা পেয়েছিলাম, সে ধারণাটা হচ্ছে যে মোটামুটি সেটা ছিল হচ্ছে আমাদের যে পৃথিবী ছিল হচ্ছে পুরা বিশ্বের কেন্দ্র, এরকম একটা ধারণা সেই সময় প্রচলিত ছিল। তো সেই ধারণার একটা রূপান্তরিত রূপ, যে পৃথিবী আমাদের মহাবিশ্বের কেন্দ্র নয়, এই ধারণাটাকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে সেখানে সূর্য কেন্দ্রিক অবস্থাটাকে প্রতিষ্ঠিত করেন টাইকো ব্রাহে। তো তিনি এটাকে সোলার সিস্টেমের অন্তর্ভুক্ত করে নামকরণ করেন। সেটা হচ্ছে যে সোলার সিস্টেমটা আমাদের কী হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে যে আমাদের যে সোলার সিস্টেমটা সম্পূর্ণ আমাদের সূর্য কেন্দ্রিক একটা পরিস্থিতিতে থাকবে, যেটা কখনোই পৃথিবী আমাদের সেটার কেন্দ্র না, অর্থাৎ মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী থাকবে না। তো এই ধারণাটা যখন টাইকো ব্রাহের যে পর্যবেক্ষণগুলো ছিল সেই পর্যবেক্ষণগুলো যখন প্রমাণ করে দিচ্ছিল, তখন অ্যারিস্টটলের সময় প্রচলিত যে ধারণাগুলো ছিল বা পর্যবেক্ষণগুলো ছিল সেই পর্যবেক্ষণগুলো ধীরে ধীরে মানে চাপা পড়তে থাকে। তো ব্রাহের সময় থেকে মহাবিশ্বকে যে এক্সপ্লোর করার জন্য যে একটা ভিত্তি ছিল, তো সেটার সাথে বিজ্ঞানের যে একটা সম্পর্ক, অর্থাৎ আমরা যখন প্রথম দিককার সময়টাতে অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষবিজ্ঞানের যে চর্চাগুলো করতাম, মানে সেগুলো ছিল সম্পূর্ণ অর্থে হচ্ছে দর্শনের একটা প্রাথমিক বিষয়াবলী হিসেবে। সেটার মধ্যে কোনো ধরনের আমরা পরিমাণগত দিক, তার হচ্ছে পর্যবেক্ষণগত দিক, তার হচ্ছে হিসাবগত দিক, এবং সেই সাথে একই সাথে সেটার হচ্ছে একেবারে এক্সপেরিমেন্টাল সব এভিডেন্সগুলো, মানে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতাম না বা সেগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে নিতাম না। তো সেই জিনিসটাকে আমাদের ব্রাহের যে পর্যবেক্ষণগুলো আছে সেগুলো বিজ্ঞানের একটা নতুন ভিত্তি দাঁড় করায় দেয়। সেটি থেকে আমাদের অ্যাস্ট্রোনমিটা মানে সার্বিকভাবে মূল বিজ্ঞানের মধ্যে আলোচনার একটা বিষয় বলি উঠে দাঁড়ায়। তো সেই সাথে আমাদের যে টেকনোলজিগত যে ডেভেলপগুলো, অর্থাৎ যেটা আমাদের অ্যাস্ট্রোনমির সাথে সম্পর্কযুক্ত, সেই ডেভেলপমেন্টগুলো শুরু হয় হচ্ছে আমাদের 16শো শতকের পর থেকে। তো বৈজ্ঞানিক উন্নতির সাথে সাথে আমাদের যে মহাশূন্যের যে বিষয়াবলীগুলো, মানে যখন আমাদের মোটামুটি স্পেস এক্সপ্লোরেশনের যে বিষয়গুলো, যে যখন আমাদের টেকনোলজির যে জায়গাগুলো বৃদ্ধি পাওয়া শুরু করলো, অর্থাৎ উন্নতি হওয়া শুরু করলো, পর্যবেক্ষণের জায়গাটা বৃদ্ধি পাওয়া শুরু করলো,
তো সেই সময় আমাদের তিনটা কেস অ্যারাইজ হয়। সেই তিনটা কেস হচ্ছে যে তখন একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা সেখানে স্থান করে নেয়, এবং সেই সাথে হচ্ছে মিলিটারির একটা অংশ সেখানে স্থান করে নেয়। এটা স্থান করে নেওয়ার বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে আমাদের যেটা বর্তমানে আমরা বলি যে অরবিটে আমাদের যে স্যাটেলাইটগুলো থাকতেছে, তো সেই জায়গাগুলোকে মানে নির্দিষ্ট করে নেওয়ার জন্য এই যে মিলিটারি এবং হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো এই অ্যাস্ট্রোনমির সাথে সম্পর্কযুক্ত হওয়া শুরু করে। তো বিশেষত এই জিনিসটা কোন সময়টাতে শুরু করে মোটামুটি আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2-তে মোটামুটি পর থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি হওয়া শুরু করে। তো মহাশূন্যকে যখন এক্সপ্লোর করার পরিস্থিতিটা আমরা দিচ্ছি, তো সেই সময় আমাদের যে বৈজ্ঞানিক অবদানগুলা, তো সেই অবদানগুলোর মধ্যে কাদের কাদের অবস্থানটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে আমাদের মোটামুটি ফিজিসিস্ট হিসেবে যারা ছিল, তো তাদের অবস্থানটা ছিল হচ্ছে আমাদের এখানকার মুখ্য বিষয়। কিন্তু যখন আমাদের এই স্পেস এক্সপ্লোরেশনটা আধুনিকতার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে, তার এক্সপ্লোরিংয়ের যে সেক্টরগুলো বিভিন্ন শাখা প্রশাখা, তো সেই সময়টা থেকে আমাদের রসায়নবিদ, একই সাথে আমাদের জিওলজিস্ট, একই সাথে আমাদের ফিলোসফার এবং এই বিষয়গুলো আমাদের অ্যাস্ট্রোনমির অন্তর্ভুক্ত হওয়া শুরু করে। এবং সর্বশেষ আমরা বর্তমান সময়ে এসে যেটি চর্চা সবচেয়ে বেশি করা শুরু করছি সেটা হচ্ছে আমাদের যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে লাইফ, অর্থাৎ বহির্জাগতিক কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা সেই বিষয়টি নিয়ে। অর্থাৎ আমাদের বহির্বিশ্বে যে প্রাণ আছে বা প্রাণ আছে কিনা এই যে গবেষণাগুলো, সেটা হচ্ছে আমাদের এই মহাকাশ এক্সপ্লোরের মধ্যে কিন্তু মানে বিশাল বড় একটা সেক্টর তৈরি করে দিচ্ছে। কারণটা কি, এই যে আমরা যতক্ষণ পর্যন্ত দেখলাম যে টাইকো ব্রাহে যেসব বিষয়গুলো পর্যবেক্ষণ করছিল সেগুলো ছিল শুধুমাত্র বস্তুগত, অর্থাৎ মহাকাশের মধ্যে বস্তুগুলোর পরিস্থিতি কেমন কি এবং সেটার আসলে অবস্থানটা কোথায়। কিন্তু যখন আমরা সেইখানে আমাদের কোনো একটা প্রাণের অস্তিত্বকে খোঁজার চেষ্টা করছি, তার মানে সেটা অবশ্যই অ্যাস্ট্রোনমির সেই জিনিসটাকে আমরা কি করছি, বর্ধিত করছি বা বর্ধিতভাবে সেই জিনিসটাকে পাচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই কি পড়াশোনার একটা অন্তর্ভুক্ত বিষয় হিসেবে এবং সেটাকে আমাদের এক্সপ্লোর করার বিষয় হিসেবে। তো তখন থেকে আমাদের মাঝে যে জিনিসটার অস্তিত্বটা পাই আমরা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। তো এই অ্যাস্ট্রোবায়োলজিটা এক্স্যাক্টলি আমাদের যে থিমটার উপরে কাজ করে সেটা হচ্ছে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে লাইফ আছে সেই জিনিসটাকে কেন্দ্র করে। তো তাহলে আমাদের শুধু অ্যাস্ট্রোনমির যে শাখাটাতে শুধুমাত্র আমাদের ফিজিসিস্ট, কেমিস্ট, জিওলজিস্ট, ফিলোসফার ইনারা কাজ করছেন, সেইখানে শুধুমাত্র আমরা এদেরকে কাজ করে নিয়েই আমরা অ্যাস্ট্রোবায়োলজিটাকে এক্সপ্লোর করতে পারবো না। অবশ্যই সেখানে আমাদের অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে বায়োলজিস্টরা। এই বায়োলজিস্টরা সেখানে অন্তর্ভুক্ত থেকে আমাদের যে মহাশূন্যে প্রাণের অবস্থাটা এক্স্যাক্টলি কেমন কি সেই বিষয়ে এখনো পর্যন্ত গবেষণা চলছে। তো এটার মধ্যে আমাদের যে আবশ্যিক যে বিষয়গুলো, যে দর্শনের সাথে আমাদের এই অ্যাস্ট্রোবায়োলজি বা অ্যাস্ট্রোনমির যে সম্পর্কটা, মানে সেই সম্পর্কের জায়গাটা এক্স্যাক্টলি কেমন কি। অ্যারিস্টটলের সময়ে আমরা মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে যেসব ধারণাগুলো করেছিলাম বা করছি, সেই সব বিষয়গুলো তাহলে কি বর্তমানের ক্ষেত্রে কি উপেক্ষিত হয়ে যাবে নাকি যাবে না। তো এক্স্যাক্টলি এই বিষয়টাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্যত একটা পয়েন্ট হিসেবে থাকবে। তো আমাদের বর্তমানে যেসব আন্তর্জাতিক স্পেস স্টেশন বা এই সম্পর্কিত যত ধরনের পরিকল্পনাগুলো হচ্ছে, অর্থাৎ যেমন ধরুন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে মার্সে আমাদের বিভিন্ন স্পেসশিপগুলো যাচ্ছে গবেষণার জন্য। তো সেখানে গিয়ে এক্স্যাক্টলি আমরা কি খুঁজছি, তো সেখানে গিয়ে আমাদের মূল যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের অজানা যে অংশগুলো এখন আমরা সন্দিহান হয়ে আছি সেই সব বিষয়গুলোকে এক্সপ্লোর করার জন্য। তো এক্স্যাক্টলি সেটার মধ্যে অবশ্যই আমাদের আবশ্যিকতার যে অংশটা আসবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি, অর্থাৎ সর্বশেষ যে অংশটুকু আমরা এখন খুঁজতেছি সেটা হচ্ছে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো লাইফ বা আমাদের বহির্বিশ্বে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব আছে নাকি না সেই জিনিসটা। তো আমাদের যে আন্তর্জাতিক যে স্পেস স্টেশনগুলো, আমাদের যে এই মহাকাশ সম্পর্কিত যেসব গবেষণাগুলো বা বিভিন্ন ধরনের মিশনগুলো চালাচ্ছে, তো এটার সাথে আমাদের যে জিনিসটার এক্সপ্যান্ডিংটা সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে আমাদের যে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, এই জিনিসটা আমাদের হচ্ছে এই অ্যাস্ট্রোনমি সেক্টরটাতে আরও বেশি একটা স্পেস তৈরি করে দিয়েছে আমাদের চিন্তা করার জায়গা এবং সেটাকে এক্সপ্লোর করার জায়গাটা। তো স্পেস এক্সপ্লোর করার জন্য আমরা যে অনুমানগুলো, একেবারে আমাদের যে মহাজাগতিক যে বস্তুগুলোর যে অবস্থানগুলোকে আমরা প্রথম থেকে জানতেছিলাম, অর্থাৎ একবারে শুরুর দিক থেকে প্রাচীনকালের সময় থেকে, তো সেই জিনিসগুলোকে বর্তমানের যে অ্যাস্ট্রোনমি আছে
সেই জিনিসগুলো কিন্তু অনেক অজানা জিনিসগুলোকে কিন্তু কি করেছে, মানে নাকচ করেছে, যেসবগুলো আমাদের প্রমাণের ভিত্তিতে মিলে নাই। আবার কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের যে অনেকগুলোকে সে স্যাটিসফাইড করতে পারছে, অর্থাৎ প্রমাণিত হিসেবে প্রমাণ করতে পারছে। যেমন আমাদের মধ্যে এখনো অনেকেই হয়তো আমরা থাকতে পারি এমন যে আসলেই চাঁদ কি সেই বিষয়টার সাথে, মানে চাঁদ যে জিনিসটা বলতেছি আমরা বা সেলেস্টিয়াল বস্তু হিসেবে সেটাকে বলতেছি, সেই সেলেস্টিয়াল বডিটা আমাদের এক্স্যাক্টলি মানে সেটা প্রমাণ বা অস্তিত্বের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কিনা বা সেই জিনিসটাকে পাচ্ছি কিনা। তো এক্স্যাক্টলি আমাদের এখানকার সেলেস্টিয়াল বডিটাকে আমরা প্রমাণ করতেছি বর্তমানে যে আধুনিক যে অ্যাস্ট্রোনমিটা আছে সেই অ্যাস্ট্রোনমিটার দ্বারা। তার মানে পূর্বের সময়কার যেসব বিষয়গুলো আমরা বিভিন্ন সময় কল্পনা করে এসেছি বা সেই জিনিসগুলোকে আমরা বিভিন্ন সময় যে ভূতরে কাণ্ড বা বিভিন্ন ধরনের একটা কাল্পনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলোকে দেখছিলাম, আসলে সেই বিষয়গুলোকে আমরা বৈজ্ঞানিক যে দৃষ্টিকোণটা আছে বা সায়েন্টিফিক যে ওয়ে বা সায়েন্টিফিক যে মেথডগুলো, মানে সেগুলোর দ্বারা আমরা অধিকাংশ সেলেস্টিয়াল বডির কি অস্তিত্ব বা প্রমাণ পেয়েছি। আর এই জিনিসটাকে এক্সপ্লোর করাটাই যে আমাদের শুধুমাত্র অ্যাস্ট্রোনমির মুখ্য লক্ষ্য, এটাও কিন্তু না। এটা ছিল আমাদের মধ্যগত যে, অর্থাৎ আমাদের মধ্য সময় যে বিজ্ঞানের যে যুগটা গেছে, সেই সময়টাতে আমরা শুধুমাত্র এইসব বস্তুগত চর্চার জায়গাটাকে আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু বর্তমানে আমরা সেটাতে কি করছি যে ভবিষ্যতে আমাদের এই সব বস্তুগুলোর পারিপার্শ্বিক যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেখানে আমাদের প্রাণের অস্তিত্বের জায়গাটা আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার জায়গাটা দাঁড়িয়ে যায়। তো ব্রাহের যে কাজগুলো করছিল, মানে সেই জিনিসগুলোকে যদি একটু হালকা করে ব্যাখ্যা জায়গাটাকে যদি আমরা দেখি, তাহলে যে প্রথমে যদি আমরা দেখি যে ফার্স্ট অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে দ্য মোশন অফ দ্য প্ল্যানেট, মোশন অফ দ্য প্ল্যানেট। তো মোশন অফ দ্য প্ল্যানেট এটার মধ্যে এক্স্যাক্টলি তিনি কি কি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি মানে দীর্ঘ সময় ধরে মানে গ্রহদের যে অবস্থানগত যে ব্যাপারগুলো, অর্থাৎ গ্রহদের যে অবস্থান, যে একটা বস্তু বা একটা গ্রহ কোন জায়গাটাতে আছে সেই জায়গাটা নির্দিষ্টভাবে সেই জায়গাটাতে স্থির কিনা বা সেটা গতিশীল কিনা, সেই জায়গাটা কোনো দিক থেকে মুভমেন্টের মধ্যে, গ্রহদের মধ্যে যে চলনের জায়গাটা সেই জায়গাটা হচ্ছে সাময়িক যে একটা অনুপস্থিতির যে অংশটা, সেই অনুপস্থিতির অংশগুলোকে আমাদের টাইকো ব্রাহে তার রেকর্ডের মধ্যে নথিবদ্ধ করেন। এবং সেইগুলোর প্রেক্ষিতে মানে তার যে ডেটাগুলো ছিল যে একটা গ্রহের যে চলন বা মুভমেন্ট, সেই মুভমেন্টের প্রেক্ষিতে আমাদের অন্য একটা গ্রহ তার অনুপস্থিতিটাও মাঝে মধ্যে ঘটে যেত, সেই অনুপস্থিতির যে জায়গাটুকু মানে সেটিকেও তিনি রেকর্ড করেন। সেই রেকর্ডের প্রেক্ষিতে সেই সময়টাতে চলমান, অর্থাৎ এই টাইকো ব্রাহে 1600 শতকের সময়টাতে এই যে ধারণাটাকে যখন আমাদের পৃথিবীর কাছে উপস্থাপন করলো, এই ধারণাটাতে পূর্বে আমাদের পুরো পৃথিবীর মধ্যে যে ধারণাটা বিরাজ করছিল সেটা হচ্ছে আমাদের যে জিওসেন্ট্রিক যে মডেলটা ছিল, সেই জিওসেন্ট্রিক মডেল। তো সেই মডেলটার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায় টাইকো ব্রাহের দ্য মোশন অফ দ্য প্ল্যানেট এই অংশটা। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে এই ধারণাটা আমাদেরকে এটা বোঝাই দিয়েছিল যে পৃথিবী আমাদের এই যে মহাবিশ্বর যে কেন্দ্র, সেই কেন্দ্রের কোনো নির্দিষ্ট অবস্থাটা নয়। অর্থাৎ আমাদের পৃথিবী এই পুরা বিশ্বের যতগুলো যা আমাদের সেলেস্টিয়াল বডি যা কিছুকে আমরা তুলনা করতেছি সেটির নির্দিষ্ট কোনো কেন্দ্র নয়, বরঞ্চ এই পৃথিবী আমাদের বর্তমানে আধুনিক যে সোলার সিস্টেম আছে সেই সোলার সিস্টেমের অন্তর্ভুক্ত একটা গ্রহ, যেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে একটা সার্টিন পথে মুভমেন্ট করে এবং সাময়িক সময়টাতে সেটার আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখি, সেটা ঋতুর পরিবর্তনের সময়গুলোকে কেন্দ্র করে, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ অবস্থায় বাংলা ভাষায় বলি আহ্নিক গতি, সেটার প্রেক্ষিতে। তো এই জিনিসটার অ্যাজ ইউজুয়াল যে অবস্থাটা যে জিওসেন্ট্রিক থেকে আমরা স্বাভাবিকভাবেই টাইকো ব্রাহের রেকর্ডগুলো থেকে হেলিওসেন্ট্রিক মডেলের দিকে ধাবিত হতে পারছি। তো এরপরে তিনি যে হাইপোথেসিসের ফলাফলটা আমাদের কাছে উপস্থিত করেন সে অংশটুকু হচ্ছে যে নেচার অফ কমেটস, অর্থাৎ ধূমকেতুর যে ধর্মাবলী আছে সেই জিনিসটাকেও তিনি আমাদের সামনে রেকর্ড আকারে অর্থাৎ প্রমাণ আকারে উপস্থিত করা শুরু করেন। এটার মূল অংশটা ছিল যে তিনি খুবই যত্ন সহকারে আমাদের কাছে যে ধূমকেতুর উপস্থিতিটা, অর্থাৎ যে কোনো একটা ধূমকেতুর যে অ্যাপিয়ারেন্সটা এবং একই সাথে মানে সেটার যে মোশনটা, সেই মোশনটাকে তিনি তার পর্যবেক্ষণের মাধ্যমে নথিবদ্ধ করেছিলেন এবং সেই রেকর্ডগুলোর প্রেক্ষিতে তিনি আমাদের কাছে বিভিন্ন ফলাফল পেশ করেন। সেটার ফলাফলটা কি ছিল সেটা আমরা দেখছি। তো এই যে তার যে পর্যবেক্ষণগুলা, সেই পর্যবেক্ষণগুলোর পূর্বে
অর্থাৎ টাইকো ব্রাহে যে সময় আমাদের কাছে একটা আধুনিক ফলাফল বা আধুনিক মতামতের জায়গাগুলোকে প্রস্তাবনা দিয়েছিল, সেই সময়ের পূর্বে ধূমকেতুকে এক্স্যাক্টলি কি মনে করা হতো। অর্থাৎ আমাদের স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে বিভিন্ন সময় আমরা দেখি যে যেমন মরুভূমিতে কি মরুঝড় সৃষ্টি হয়, তো এটা হচ্ছে আমাদের কি অ্যাটমসফিয়ারিক একটা পরিবর্তনের কারণে, যেটার মধ্যে প্রেশার কাজ করে, সেখানকার বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে, টেম্পারেচার কাজ করে, এরকম বহু ফ্যাক্টরের কারণে সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হয় যেটাকে আমরা ধূলিঝড় বলি, যেটা হচ্ছে আমাদের মরুভূমির মধ্যে বেশি দেখি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটমসফিয়ারিক পরিবর্তনের কারণে আমাদের চারপাশের যে মেঘ আছে সেই মেঘগুলোতে একটা বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পারি, যেটার কারণে দেখা যায় যে রৌদ্র চলে একটা দিনের মধ্যে হঠাৎ করে আকাশে কালো মেঘ দেখা যায়। সেই মেঘের কারণে আমাদের দেখা যায় যে একটা আমাদের সূর্যের আলোর কারণে চারপাশে যেরকম উজ্জ্বল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জিনিসটা কিছু সময়ের জন্য আমাদের কাছে অন্ধকারাচ্ছন্ন অবস্থা লাগে। এটা মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক একটা পরিবর্তন। তো সেই সময়টাতে আমাদের এই ধূমকেতুটাকেও অ্যাটমসফিয়ারিক পরিবর্তনের একটা ফেনোমেনন হিসেবে চিন্তা করা হতো। সেটা হচ্ছে কি 1600 শতকের পূর্বের সময়গুলোতে, কিন্তু তাই বলে সেটাকে নিয়ে আমাদের ধারণাগত দিকগুলো কিন্তু বন্ধ ছিল না। তার মানে ধূমকেতুকে নিয়ে আমাদের যে চিন্তার যে জায়গাটা, সেই জায়গাটা টাইকো ব্রাহে নতুন করে আমাদেরকে দেখান যে এটি আসলে আমাদের ওই মেঘপুঞ্জ বা উল্কাপিণ্ড এটির মতো কোনো ঘটনা নয়। এটার যে উপস্থিতিটা, অর্থাৎ কমেটসের যে অ্যাপিয়ারেন্সটা এবং এটার যে মোশনটা, এই মোশনটাকে তিনি পর্যবেক্ষণের প্রেক্ষিতে দেখান যে ধূমকেতুর যে গতিপথ এটারও পরিবর্তন হচ্ছে, এবং একই সাথে এই ধূমকেতুর যে উজ্জ্বলতা বা ব্রাইটনেস, এই ব্রাইটনেসটার মধ্যেও এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। অথচ এই যে ব্রাইটনেসের যে পরিবর্তনটা, অর্থাৎ একটা ধূমকেতুর মধ্যে যে ব্রাইটনেস অর্থাৎ তার উজ্জ্বলতার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের সাথে সাথে তার যে মোশনের যে পথটা, এই জিনিসটাকে আমাদের পূর্বের সময় যে চিন্তা ভাবনাগুলো সেগুলোতে একেবারে পারফেক্ট, যেটাকে বলতেছি আমরা হলি বা পবিত্র হিসেবে ধরা হতো, মানে এটার কোনো পরিবর্তনই নাই, অপরিবর্তনীয় একটা অংশ হিসেবে সেটাকে চিন্তা করা হতো। কিন্তু আমরা যখন টাইকো ব্রাহের সেই পর্যবেক্ষণলব্ধ ফলাফলগুলো দেখি, সেখানের মধ্যে তিনি আমাদেরকে জারি করেন যে এই যে আমাদের যে ধূমকেতুর যে গতিপথের যে অবস্থাটা এবং একই সাথে তার তার যে ব্রাইটনেসের যে একটা চেঞ্জ, এই জিনিসটা হওয়া শুরু করে। তো সেই জিনিসটার সাথে পূর্বের সময় যতগুলো চিন্তাভাবনাগুলো ছিল সেই চিন্তাভাবনাগুলো কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, অর্থাৎ সেটার মধ্যে একটা পরিবর্তন হওয়া শুরু করে। এই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা নতুন এক ধরনের আলোচনার একটা অংশ পেয়ে যায়, সেটা অ্যাস্ট্রোনমির মধ্যে, যেটা আমাদের পূর্বে হয়তো কিছু সাধারণ কিছু ধারণার উপর ভিত্তি করে সেটাকে তুলনা করা হতো, কিন্তু বর্তমানে সেটা আরও বেশি এক্সপ্যান্ডেড এবং আরও বেশি প্রতিষ্ঠিত। এটা আমাদের অ্যাস্ট্রোনমির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কাজ করে। তো এই যে আমাদের যে ব্রাহের যে পর্যবেক্ষণগুলো ছিল সেগুলো ছিল খুবই অগ্রসরমান, অর্থাৎ সময়ের সাথে সাথে যে সেটার মধ্যে যে কোনো পরিবর্তনের জায়গাটা, সেই পরিবর্তনটা ছিল খুবই অগ্রসরমান। এবং এখানকার যে আমাদের সেই সময় যে প্রচলিত যে একটা মডেল, যেটাকে আমরা কসমোলজিক্যাল মডেল বলি, তো এই যে কসমোলজিক্যাল মডেলটা, এই ধারণাটা আমাদের স্বাভাবিক অবস্থায় কি ছিল যে পৃথিবী হচ্ছে আমাদের সবকিছুর কেন্দ্র, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী হচ্ছে আমাদের মুখ্য অংশ। তো পৃথিবীকে কেন্দ্র করা ধারণাটাকে আমরা কি ধরনের চর্চা বলতাম, সেটাকে বলতাম আমরা হচ্ছে জিওসেন্ট্রিজম। সেটাকে আমরা কি বলতাম, সেটাকে বলতাম হচ্ছে আমরা জিওসেন্ট্রিজম। তো এই জিওসেন্ট্রিজম ধারণাটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ অবস্থায় সেটা হচ্ছে হিলিওসেন্ট্রিজমের মধ্যে আমরা রূপান্তরিত হতে পারছি। সেই জিনিসটার মধ্যে আসার মুখ্য কারণই ছিল কি, যে আমাদের টাইকো ব্রাহের যে নতুন ফলাফল, সেই ফলাফলটার প্রেক্ষিতে আমরা সেই জিনিসটার মধ্যে শিফট হইতে পারছি। আচ্ছা, তো এরপরে আমাদের যে ধূমকেতুর যে উপস্থিতি যে জায়গাটা, সেই উপস্থিতির জায়গাটা মানে সাধারণ আমরা যেসব গতিগুলো মনে করি, যেমন ধরা যায় যেমন একটা আমাদের বাস চলছে, তো এই বাস আমাদের স্বাভাবিক কি অবস্থার একটা গতি নিয়ে থাকে, সেটা হচ্ছে একটা সাধারণ লিনিয়ার একটা পথ, যেটার মধ্যে আমরা একটা সাধারণ মোশন পাই থাকি, অর্থাৎ সেখানে একটা ভেলোসিটি থাকে যেটা আমরা খুব সহজে মেজার করতে পারি, এবং একই সাথে সেটার মধ্যে একটা অ্যাক্সেলারেশন থাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। সেটা কি হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা হচ্ছে একটা গতি নিয়ে সামনের দিকে ধাবিত হতে থাকে। তো এটা হচ্ছে খুবই সাধারণ একটা গতির অংশ, যেটাকে আমরা নিউটনিয়ান যে মোশন বা নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে খুব সাধারণ অবস্থায় ব্যাখ্যা করতে পারি আমরা। কিন্তু আমাদের যে ধূমকেতুর যে অংশগুলো আছে, তো গতি অর্থাৎ মোশন যে পথ, এই মোশন যে পথ, এই জিনিসটা আমাদের সাধারণ কোনো গতির মতো নয়। এই ধূমকেতুর যে মুভমেন্ট যে পাথ হয়ে, ঠিক আছে, অর্থাৎ এটা যে মুভমেন্ট পাথ হয়ে, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন যেটা আমরা খেয়াল করি, সেই প্যাটার্নটাও খুবই কমপ্লেক্স। এবং একই সাথে মানে এটার যে উপস্থিতিটা, অর্থাৎ আমাদের ধূমকেতুর যে একটা উপস্থিতি আমরা পাই, যেখান থেকে সেটা ইনিশিয়াল স্টেজ অবস্থাটা শুরু হয়, মানে সেই জিনিসটাও কি পরিবর্তন হয়। তো এটাই সাজেস্ট করে আমাদেরকে যে আমরা এতদিন ধরে স্বর্গীয়ভাবে জেনে এসেছি বা ধরে এসেছি যেসব সেলেস্টিয়াল বডিকে, আসলে সেগুলো
অপরিবর্তিত বা স্থির বা একেবারে পারফেক্ট বা স্থির বা একেবারে রাউন্ডেড এরকম কোনো কিছু না, এটা হচ্ছে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তিত হচ্ছে এবং সেটি হচ্ছে চেঞ্জড হচ্ছে। তার মানে আগের ধারণার সাথে আমাদের ধারণাগত দিকটাও পরিবর্তন হচ্ছে। তো আমাদের টাইকো ব্রাহের যে ধূমকেতু সম্পর্কিত এই কাজটা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখছিল কি হিসেবে, সেটা হচ্ছে আমাদের ওই সাধারণ অবস্থায় যে জিও সেন্ট্রিজম থেকে আমাদেরকে হেলিও সেন্ট্রিজমের ধারণাটাতে রূপান্তরিত হইতে আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করছিল। এই মডেলটা হচ্ছে কি যে এই আমাদের হেলিও সেন্ট্রিজমটা বোঝাচ্ছে যে আমাদের সান বা সৌরমণ্ডলের মধ্যে অর্থাৎ সোলার সিস্টেমটাই আমাদের এখানকার সূর্য হচ্ছে আমাদের একটা কেন্দ্র এবং সেটার প্রেক্ষিতে আমাদের পৃথিবী হচ্ছে সেটার চারপাশে ঘূর্ণমান অবস্থায় একটা গ্রহ। এখন এটার মধ্যে যে তিনি এই ধূমকেতু সম্পর্কিত যে বদ্ধ ধারণাটা ছিল এতদিন ধরে আমাদের মধ্যে, যে ধূমকেতুটাকে আমরা অ্যাটমসফিয়ারে একটা ক্লাউড হিসেবে চিন্তা করতাম বা এক ধরনের ধূলিকণা হিসেবে চিন্তা করছিলাম, যে সেটা হচ্ছে বালুর ধূলিকণার মতো। এতে এই ধারণাগুলোর আরো এক্সপ্যান্ডেড অবস্থাটুকু আমরা পাই টাইকো ব্রাহের রেকর্ড করা যেসব হাইপোথেসিস যে পর্যবেক্ষণলব্ধ ফলাফল সেগুলোর পরিপ্রেক্ষিতে, এবং সেটা আমাদেরকে আরো অ্যাডভান্স ভাবে সেটার নেচারটাকে অর্থাৎ আমাদের ধূমকেতুর যে নেচারটা সেই নেচারটাকে ব্যাখ্যা করতে সহায়তা করছে এবং বর্তমানে সেটা এক্সপ্যান্ডেড। এখন আমাদের আর একটা অংশ তিনি দিয়েছেন, সেটাকে বলতেছি আমরা হচ্ছে সার্চিং ফর স্টেলার, সেটা হচ্ছে আমাদের সার্চিং ফর স্টেলার প্যারালাক্স। তো এই সার্চিং ফর স্টেলার প্যারালাক্সটা হচ্ছে আমাদের সাধারণ অবস্থায় একটা নক্ষত্রের যে দূরত্বের অংশটুকু আছে সেই দূরত্বটা কিভাবে আমরা মেজার করতে পারি সেই জিনিসটা আর কি, কৌশলটা। তো আমাদের যে নক্ষত্রের যে একটা বিচ্যুতিও থাকে, যেমন অ্যাজ ইউজুয়াল, এগুলো হচ্ছে কিছু কিছু নক্ষত্র থাকবে খুবই স্থির, মানে যেগুলো কোনো পরিবর্তন হয় না প্রায় বললেই, অর্থাৎ পরিবর্তন হয় না বলে সেগুলো হচ্ছে প্রায় একই জায়গাটাতে আমরা প্রত্যেকটা সময় প্রায় দেখি। তো সেগুলোর তুলনায় আমাদের পরিবর্তিত যেসব নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো কেমন ভাবে পরিবর্তন হচ্ছে, কত অ্যাঙ্গেলে পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলতেছি অ্যাজ ইউজুয়াল ভাবে অ্যাপারেন্ট শিফট। এই জিনিসটাকে কেন্দ্র করে আমরা স্টেলার প্যারালাক্সের অংশটা নির্ণয় করে সেখান থেকে আমরা নক্ষত্রের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটাকে আমরা নির্ণয় করতে পারি এবং অন্যান্য তারপরে পার্শ্ববর্তী যে দূরত্বগুলো সেগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তার আশেপাশে যদি কোনো প্ল্যানেট বা কোনো ধরনের আদার সেলেস্টিয়াল বডিজগুলো থেকে থাকে সেগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তো 1600 শতকের সময়টাতে টাইকো ব্রাহে যে ধারণাটুকু আমাদেরকে দিয়েছিলেন স্টেলার প্যারালাক্স সম্পর্কে, তো সেটি নির্ণয় করার জন্য সেই সময়কার কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বা অ্যাডভান্স কোনো টেকনোলজি সেই সময় আবিষ্কৃত হয় নাই। তো যেটা না হওয়ার কারণে পরবর্তীতে সেটা আমাদেরকে প্রমাণিত করেছে অন্যান্য বিজ্ঞানীরা ওই সেম স্টেলার প্যারালাক্সের এই পদ্ধতির মাধ্যমে। কারণটা কি? কারণ হচ্ছে পূর্বের সময়টাতে ধূমকেতুর যে উপস্থিতির জায়গাটা বা আমাদের নক্ষত্রের যে উপস্থিতির যে বিষয়গুলোকে সেইগুলোকে তুলনা করা হতো ব্রাইটনেসের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা তারার ব্রাইটনেস কেমন আর একটা তারার ব্রাইটনেস কেমন, সে তারার ব্রাইটনেসটার উপর ভিত্তি করে আমরা তুলনা করতাম যে সেটা আসলে কত দূরে বা কত নিকটে। কিন্তু যখন আমরা সেটার মধ্যে স্টেলার প্যারালাক্সের ধারণাটাকে প্রভাব পাওয়ানো শুরু করেছি, তো সেটার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে এটা আসলে কতটা বেশি অ্যাকুরেট ভাবে আমাদেরকে তথ্য দিতে পারে। এটার প্রেক্ষিতেও আমরা কিন্তু ওই জিওসেন্ট্রিক যে ধারণাটুকু ছিল সেই ধারণাটা থেকে বেরিয়ে হেলিওসেন্ট্রিক ধারণার মধ্যে আমরা শিফট হতে পেরেছি। এখন এই যে স্টেলার ধারণাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সবচেয়ে গ্রহণীয়ভাবে অ্যাকুরেট একটা ফলাফল দিতে সক্ষম হয় এবং সেই অ্যাকুরেট ফলাফলটার কারণে আমরা ওই নক্ষত্রটার বিশেষ যে প্রপার্টিগুলো বা তার যে অবস্থাগত দিক, তার বিভিন্ন ধরনের পরিবর্তনগুলোকে ব্যাখ্যা করতে পারি। তার মানে সেটাও পরিবর্তিত হচ্ছে, তার মানে সেটাও কোনো ধরনের পারফেক্ট অবস্থাটা নিয়ে নাই। তো এই জন্য আগেকার ধারণার থেকে আমাদের বর্তমানের ধারণাটার পরিবর্তনটা এখানে। তো সর্বোপরি আমাদের এই যে অ্যাস্ট্রোনমির যে ধারণাগুলো আমরা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সাধারণভাবে পেয়ে এসেছি, মানে এগুলোর সাথে দর্শনের মানে আমাদের যে স্পেস এক্সপ্লোরেশন, এই শব্দটা আমরা বেশ পাবো, যে স্পেস এক্সপ্লোরেশন এই জিনিসটার কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা বা দর্শন জিনিসটাকে আমরা এই স্পেস এক্সপ্লোরেশনের মধ্যে থেকে বাদ দিব কিনা বা সেটাকে উপেক্ষা করে দিব কিনা, অর্থাৎ স্পেস এক্সপ্লোরেশনটাই কি আমাদের শুধুমাত্র সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক যে কলা কৌশল সেগুলোর সাথে সম্পর্কযুক্তই শুধু থাকবে কিনা, সেখানে কি দর্শন কি থাকবে না? তো এটাই তো আসলে বর্ধিত একটা শাখা, মানে এতটাই বর্ধিত বর্তমানে যে এটার মধ্যে আমরা দেখছি যে ফিজিসিস্ট, কেমিস্ট, জিওলজিস্ট এবং একই সাথে সেখানে বায়োলজিস্ট সকলের একত্রিত ভূমিকার মাধ্যমে সেটা আরো বেশি এক্সপ্যান্ডেড রূপ পাচ্ছে। কারণ পূর্বে আমরা শুধুমাত্র সেলেস্টিয়াল যে বডিগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্যগুলো কেমন কি, সেগুলো কত দূরে বা কত নিকটে, মানে সেই ধরনের বিষয়গুলো নিয়ে পুরো পৃথিবী জুড়ে আমরা চিন্তা ভাবনা জায়গাটুকুকে দিয়ে এসেছি। এবং বর্তমান সময়টাতে আমরা কি করছি যে এই সেলেস্টিয়াল যে বডিজগুলো আছে সেই জিনিসগুলোকে আমরা কি করছি যে সেখানে
প্রাণের অস্তিত্বের জায়গাটা আছে কি না, বা প্রাণের অস্তিত্বের জায়গাটুকু কেমন কি, সেই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করছি। তার মানে অ্যাস্ট্রোনমি প্রথম অবস্থায় যেভাবে শুরু হয়েছিল আর বর্তমানে যতটুকু পরিস্থিতি পেয়েছে সেটা কিন্তু হিউজভাবে এক্সপ্যান্ডেড। তার মানে সেটার সাথে আমরা কখনোই বলতে পারবো না যে সেটা একটা কোনো বিষয়ের অন্তর্ভুক্ত থেকে কাজ করতে সক্ষম হবে, এবং এটা খুবই দ্রুত বর্ধিত হচ্ছে, মানে যা জটিল এবং খুবই মানে বহু কিছুর সাথে সম্পর্ক যুক্ত হয়ে আছে। এখন এই শাখার সাথে আমাদের দার্শনিক আলোচনার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যে অংশটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের যে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল যে ব্যাপারটা সেটা অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যদি বলি যে অ্যাস্ট্রোনমি বা এই অ্যাস্ট্রোনমির সাথে আমাদের অবশ্যই সায়েন্টিফিক যে ক্রাইটেরিয়াগুলা প্লাস আমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে টেকনোলজি, এই দুইটাকে ছাড়া আমরা কখনোই শুধুমাত্র এই সায়েন্টিফিক মেথড দিয়েই শুধুমাত্র অ্যাস্ট্রোনমিকে বর্ধিত করতে পারবো না। কিন্তু এই দুইটা সারাভাবে, অর্থাৎ আমাদের এই সায়েন্টিফিক মেথড এবং টেকনোলজিক্যাল যে কৌশলগুলো, এটার পাশাপাশি আমাদের একই সাথে মানে দর্শনগত যে চর্চা সেটাও অব্যাহত আছে। কারণটা কি? কারণ দর্শনগত দিক দিয়ে আমরা পূর্বের সময় যে ধরনের বিভিন্ন মতবাদগুলোকে পর্যবেক্ষণের প্রেক্ষিতে দিয়ে এসেছি, বর্তমানে সেগুলো অনেকটাই দেখা গেছে যে প্রমাণিত হয়েছে। সুতরাং দর্শনকে যদি আমরা উপেক্ষা করেও দিই সেটা আসলে আমাদের একদিক থেকে সীমাবদ্ধতাটাই শুধুমাত্র বোঝায়। এখন এই যে আমাদের দর্শনের যে দৃষ্টিকোণটা, মানে এই যে দর্শনের যে দৃষ্টিকোণটা সেটা কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই জিনিসটার ক্ষেত্রে যদি আমরা কয়েকটা যদি সাধারণ প্রশ্ন দেখি, যে আমরা যেহেতু এখন রিসেন্ট আমরা মার্সে অভিযান চালাচ্ছি, সেটা ভারত থেকে, বিভিন্ন সময় আমাদের ইউএসএ থেকে, সেটা ইউরোপ থেকে, চীন থেকে। তো এই যে মার্সের এক্সপ্লোরেশনটার মধ্যে আমরা নতুন করে এক্স্যাক্টলি চাচ্ছি যে সেখানে প্রাণের অস্তিত্বের জায়গাটুকু কেমন কি হতে পারে। যেহেতু আমাদের প্রাণের সম্পর্কিত পরিস্থিতিটাই এখানে উপস্থিতির সর্বোচ্চ অংশ বর্তমানের ক্ষেত্রে, তো সুতরাং আমাদের নিজেদের যে অবস্থান বর্তমান পৃথিবীতে সেটার পরবর্তী একটা পছন্দসই পরিস্থিতি, অর্থাৎ আমরা আগামীতে নিজেদের পছন্দের জায়গাটাকে কিভাবে কোন জায়গাটাতে উপনীত করতে পারি সেই পছন্দটা কিন্তু চুজ করে নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু আমাদের মানব জাতির। তো এই জিনিসটার জন্য আমাদের যে মহাকাশ এক্সপ্লোরিংয়ের যে জায়গাটা সেটার সাথে শুধুমাত্র যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ম্যাথ, সাথে বায়োলজি, সাথে হচ্ছে আমাদের সায়েন্টিফিক যত ধরনের মেথড, টেকনোলজিক্যাল মেথড, এটি শুধুমাত্র আলোচনার বিবেচনার মুখ্য অংশ হিসেবে নেয়। সেটার সাথে সাথে আমাদের সেখানকার সাথে যে আমাদের যে এথিক্যাল যে পয়েন্টটা, এবং সেটার সাথে যে সোশ্যাল যে পয়েন্টটা, এবং সেটার সাথে আমাদের যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে ডাইমেনশনগুলো, আমাদের যে এক্সিস্টেশনাল ডাইমেনশন, এই জিনিসগুলো অর্থাৎ দর্শনের এই বিষয়গুলো এখন আমাদের স্পেস এক্সপ্লোরেশনের সাথে ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণভাবে আলোচনার বিবেচনার বিষয় হয়ে উঠেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এমন কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি বর্তমানে যেটার কারণে আমাদের এই দর্শনের বিষয়টা আমাদেরকে পিছু ছাড়ছে না। যেমন আমরা মানবজাতি কিভাবে বহির্জাগতিক জীবনের সাথে যদি কোনো একটা কারণে যদি তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েও যায়, তাহলে আমাদের সম্ভাব্য ঝুঁকির জায়গাগুলোর দিক থেকে নতুন যে জ্ঞানগুলো আমরা পাবো বা নতুন যে আবিষ্কারগুলো পাবো, মানে সেগুলোর মধ্যে আমরা ভারসাম্যটা রাখবো কিভাবে? ঠিক আছে, এই যে এই প্রশ্নটার উত্তর কিন্তু সরাসরি বিজ্ঞান আমাদেরকে দিতে পারে না। এই জায়গাটা আমাদেরকে মেজার করে নিতে হচ্ছে আমাদের এথিক্যালের জায়গাটা, সোশ্যাল জায়গাটা, সোশ্যাল সাথে আমাদের কালচার, সাথে আমাদের বিভিন্ন ধরনের বিলিফস, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীর বিলিফসগুলো, বিভিন্ন ধরনের আরও বহু ধরনের মতবাদের সাথে সেটা আসলে ভারসাম্যের পরিস্থিতিটা রাখতে পারবে কিনা, এবং একই সাথে যে আমাদের যে সম্ভাব্য যেসব বহির্জাগতিক, যে আমরা তাদেরকে বলতেছি কৃত্রিম বহির্জাগতিক যে বুদ্ধিমত্তা, মানে তাদের সাথে আমাদের যদি কোনো ক্রমিক ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো জায়গাটা তৈরি হওয়ার পরিস্থিতি হয়েও যায় কোনো এক দিক থেকে, তাহলে আমাদের কোন নীতিগত দিক থেকে এবং কোন নীতিমালার উপর ভিত্তি করে বা কোন নৈতিকতার দিক থেকে তাদের সাথে আমাদের পরবর্তী নির্দেশগুলো পালন করা বা ব্যবহার করা বা সেটা আমাদের গ্রহণ করা উপযোগী বলে বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে, সেটাও আমাদের কিন্তু সরাসরি বিজ্ঞান সেটার উত্তর দিতে পারে না। তো সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে এই দর্শনের পার্সপেক্টিভ থেকে ভাবতে হয়। এবং একই সাথে মানে আমাদের যে পৃথিবীর যে এই যে মহাকাশ সম্পর্কিত যেসব গবেষণাগুলো হচ্ছে, যেমন মহাকাশে যত ধরনের গবেষণাগুলো এখন পর্যন্ত হচ্ছে, এই সবগুলো তো এক্স্যাক্টলি হিউম্যান স্পেসিস কেন্দ্রিক, অর্থাৎ আমাদের মানব জাতির কোনো না কোনো কল্যাণের জন্য। তাহলে
এই যে গবেষণাগুলো বর্তমানে যেটা হচ্ছে, ভবিষ্যতে এই গবেষণাগুলোর প্রেক্ষিতে আমাদের পৃথিবীর সকল মানুষের মধ্যে মানে কিভাবে এটা নিশ্চিত করাবো যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এই বিষয়টাকেও কিন্তু আমরা সরাসরি বিজ্ঞানের শুধুমাত্র সায়েন্টিফিক মেথড বা সেটার মধ্যে যে আমরা টেকনোলজিক্যাল যে মেথড, এই বিষয়গুলোর দ্বারা কিন্তু সরাসরি মানুষকে বোঝাতে সক্ষম হতে পারবো না। সেটার মধ্যে আমাদের ফিলোসফিক্যাল, সেই এথিক্যাল এবং সে সাথে সোশ্যাল, কালচারাল এইসব বিষয়গুলো উপস্থিত হয়েই যাবে। এবং সেই সাথে আমরা কিভাবে নিশ্চিত করব যে মহাকাশ সম্পর্কিত যেসব বস্তুগুলো আমাদের সাথে আছে, যেসব বস্তুগুলো আছে, বাই চান্স সেই সব বস্তুগুলো আমাদের মানুষের যে পৃথিবীতে তো 800 কোটি আমাদের মানুষ, এই 800 কোটি মানুষের যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক যে পরিস্থিতিগুলো, যেমন দেখা যাচ্ছে যে আমাদের এ নামক কোনো একটা জাতি, বি নামক একটা জাতি, এরা এক ধরনের ঐতিহাসিক ঘটনাকে ব্যাখ্যা মানে সম্মান করে বা তারা চর্চা করে, এরা আর এক ধরনের